দেখো ভালো জনে রইল ভাঙা ঘরে, আর মন্দ যেসে সিংহাসনে চড়ে। দেখো ভালো জনে যারা সোনার ফসল ফলায়, অর্থাৎ সোনার ফসল ফলায় যে জন, দুই বেলা জোটে না আর দুই বেলা আহার জোটে না, আসলে যারা কৃষক তাদের। আর এই প্রসন্ন রায়রা, অর্থাৎ নিয়োগ দুর্নীতির মিডলম্যান, এই প্রসন্ন রায় মনে আছে নিশ্চয়ই, যে প্রসন্ন রায়রা 7 কাঠা জমিতে চাষ করে, ঠিক শুনেছেন, 7 কাঠা জমি, 7 কাঠা, 7 কাঠা জমিতে চাষ করে 67 কোটি টাকা আয় করেছেন, এবং সেই আয় তার হিসেব দেখিয়েছেন। কি আয় করেছেন, কোথা থেকে আয় করেছেন, এই প্রশ্নগুলো এবার পাল্টে বলতে হবে। কি চাষ করেছেন, কোথা থেকে চাষ করেছেন, আর চাষটা আসলে কি সোনার চাষ করেছিলেন ওখানে? 67 কোটি টাকা, ভাবতে পারছেন? 7 কাঠা জমিতে চাষ করা হয়েছে, এমন কিছু চাষ করা হয়েছে যার জন্য মিডলম্যান প্রসন্ন রায় 67 কোটি টাকা আয় করেছেন। সোনার মুরগি চাষ করেছেন, বাঘ চাষ করেছেন, ডাইনোসর চাষ করেছেন, বিদেশের কোনো ফল, যে ফলটা একটাই কোটি কোটি টাকায় বিক্রি হয়, সেটা চাষ করেছেন, তেলিয়া ভোলা মাছ চাষ করেছেন। চাষটা কি করেছেন? এবং এই জিনিসগুলোকে আসলে জাস্টিফাই করার একটা আজব আমল শুরু হয়েছে, যে আমলে সব কিছু জাস্টিফাই হতে পারে। অপাশপাক অপার বাড়ি জাস্টিফাই হতে পারে, পার্থ চট্টোপাধ্যায়ের টাকা জাস্টিফাই হতে পারে, ফিরহাদ হাকিম তার দাওয়াতে ইসলাম বলা জাস্টিফাই হতে পারে, সব কিছু জাস্টিফাই হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে এই সমস্ত কিছুকে জাস্টিফাই করছেন এবং সামনে বলছেন, এই তোমরা চুরি করো না, এই তোমরা কেউ টাকা খেও না। কত খাবে? সোনার ডিম, হীরের ডালনা, এই সমস্ত কিছু মুখে বলা হচ্ছে। এবং আজ ঠিক সেই জায়গা থেকেই আমার প্রশ্ন, যে এই বাংলাতে যদি এই প্রসন্ন রায়দেরই কোটি কোটি টাকা, 100 কোটি টাকা, ক্লাস 9 আর ক্লাস 10-এ অ্যাসিস্ট্যান্ট টিচারের নিয়োগকে কেন্দ্র করে যে দুর্নীতি, সেই দুর্নীতি থেকে 100 কোটি টাকা তোলা হয়েছে, তাহলে ভাবুন এই গোটা যে নিয়োগ দুর্নীতিটা, যে দুর্নীতিটা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে, একটা শ্রেণীর মিডিয়াও, মিনমিনে মিডিয়াও এর থেকে খবর না করার একটা প্রবণতা তৈরি করছেন। এখান থেকে আসলে এই প্রসন্ন রায় এবং তার মাথার উপরে যারা আছেন তারা কত টাকা কামিয়েছেন, শুরুতেই এই প্রতিবেদন দেখব এবং তারপর এই প্রশ্নগুলো করব। মাত্র 7 কাঠা জমিতে চাষাবাদ করে মুনাফা 67 কোটি টাকা, এও সম্ভব? বাস্তবে এমনই ম্যাজিক করে দেখিয়েছেন নিয়োগ দুর্নীতির মিডলম্যান প্রসন্ন রায়, থুরি কৃষক প্রসন্ন রায়। তাহলে কি 7 কাঠা জমিতে সোনা ফলাতেন প্রসন্ন? আদালতে প্রসন্ন রায়ের এমনই ম্যাজিকের কথা শুনিয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, শুধু চাকরি বিক্রি করেই 67 কোটি টাকার সম্পত্তি প্রসন্ন রায়ের। আদালতে ইডির দাবি, প্রসন্ন রায়ের 102টি কোম্পানির হদিশ পাওয়া গিয়েছে। এর মধ্যে 91টি কোম্পানির জন্ম 2017 সালের পর। পাওয়া গিয়েছে প্রসন্ন 250টি ব্যাংক অ্যাকাউন্টও। কিভাবে এই বিপুল সম্পত্তি করলেন প্রসন্ন? ইডির দাবি, অযোগ্য প্রার্থীদের থেকে সরাসরি টাকা তুলতেন প্রসন্ন রায়। সেখানে 7 কাঠা জমিতে চাষ করে 65 কোটি ফলিয়ে দিল। কি ফর্মুলাই ফলিয়েছে ওদেরকে জানতে হবে, কি বিজ্ঞানসম্মত ভাবে। বাকি কৃষকদেরকে আমি বলবো ওই ফর্মুলাই জমিগুলো চাষ করতে, তারাও ইনকাম করুক। এই নাটক হচ্ছে, এই যে দুর্নীতি হচ্ছে সরকারের সাথে জড়িয়ে আছে, আর যারাই দুর্নীতি তদন্ত করছে তারাও কোনো একটা জায়গায় যে কোনো একটা শক্তির কাছে মাথা নত করে দিচ্ছে। মানে গুলিয়ে যাচ্ছে 250 কোম্পানি, 100 কতগুলো অ্যাকাউন্ট, 67-68 কোটি টাকা সেই অ্যাকাউন্টে ডিপোজিটেড। তাহলে স্থাবর সম্পত্তি কত? আর সেই রাজ্যে বলছে নাকি ভানেমা ভবানী সরকারের কাছে টাকা নেই, সেই রাজ্যে ছেলেমেয়েরা চাকরির দাবিতে রাস্তায় শুয়ে আছে 3 বছর। আদালতে প্রসন্নকে নিয়োগ দুর্নীতির মিডলম্যান বলে উল্লেখ করেছে ইডি। শুধুমাত্র মিডলম্যানই যদি চাকরি বিক্রির 67 কোটির সম্পত্তি তৈরি করেন, তাহলে মূল মাথাদের সম্পত্তির পরিমাণ কত? রিপাবলিক বাংলা। ঠিক এই জায়গা থেকে অনির্বাণের অগ্নিবাণ এবং প্রথম যে অগ্নিবাণ এই মুহূর্তে আজ
আমি আজকের এপিসোডে ময়ূক আপনাদের কাছে পেশ করব, রাখবো, জবাব চাইব। ৬৭ কোটি শুধুই প্রসন্ন, শাসকের দুর্নীতি কাটছে গরিবের অন্ন। ভাবুন তো, আপনার পকেটে নাকি টাকা নেই, আমার আপনার একটাই গান, মাপ দেখা দে নয় টাকা দে, ভারে মা ভবানী অবস্থা আমার আপনার। আর ঠিক সেই জায়গাতে এক একজন মিডল ম্যান তারা ৬৭-৬৮ কোটি টাকা করে কামিয়ে নিয়েছেন। এক একটা নেতা, এক একজন মন্ত্রী তারা বিপুল টাকা কামিয়েছেন। শুধু নয়, তাদের প্রেমিকা, তাদের বান্ধবী, তাদের জন্য টাকা রেখে গেছেন। গাড়ি বাড়ি সব কিছু হচ্ছে। আর নিয়োগ দুর্নীতির বিচারটা শুধু পাচ্ছে না সেই সমস্ত ছেলেমেয়ে যারা রাস্তায় বসে রয়েছে। এইখান থেকে আমি একেবারে যে বিতর্কটা শুরু করব এবং এই প্রশ্নটাই বাকিদেরকে করব, তারা আমাদের সঙ্গে এই মুহূর্তে চলে এসেছেন। এই মুহূর্তে চলে এসেছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল, রয়েছেন সজল ঘোষ বিজেপি মুখপাত্র, কলতান দাশগুপ্ত সিপিআই মুখপাত্র, রয়েছেন অনিন্দ সিংহ রায় রাজনৈতিক কর্মী, এবং রয়েছেন এই মুহূর্তে মণিশঙ্কর চ্যাটার্জি আইনজীবী। অনলাইনে এই মুহূর্তে রয়েছেন ফিরদৌস শামীম আইনজীবী। আমি শুরুতেই স্যার আপনার কাছে যাব, চিত্তরঞ্জন বাবু। ৬৭ কোটি টাকা ৭ কাঠা জমি চাষ করে আমি মানে এই স্কিমে অ্যাপ্লাই করতে চাই, এটা কিভাবে সম্ভব? বলি শুনুন, আমার বাড়ি গ্রাম এলাকায়, গ্রামীণ বাড়ির ছেলে, চাষি পরিবারের ছেলে, বাবা হয়েছিলেন শিক্ষক। কাজে কত কাঠা জমি হলে কত পয়সা রোজগার হয়, কি হয়, সেটা একটা সম্যক ধারণা আছে। যদি ৭ কাঠা জমিতে ৬৭ কোটি টাকা আয় করতে হয়, তাহলে আমার ধারণা যে সোনার গাছ লাগাতে হবে, সেখানে সোনা ফলতে হবে, বা হিরে জহরত ফললে তবেই একমাত্র সম্ভব, আদারওয়াইজ অন্যথা এটা সম্ভব হবে। আমার একটা জায়গায় এই মানে আমার ভাবতে অবাক লাগছে, আপনারাও নিশ্চয়ই নিজেদের মধ্যে এই বলাবলিটা করছেন না? কি কেস বলুন তো? আমি শুরুতে মণিশঙ্কর দা, আরে দুজনে একসাথে কম্পিটিশন দিয়ে, আমি জানি স্কিমটা লুক্রেটিভ, একজন করে। আমি এখন বলবো না, পরেই বলবো, কিন্তু স্যার যে কথাটা বললেন যে কতটা চাষ করলে কতটা ফলে, আমি সেইটা একটু জানতে চাইলাম। যে ধান চাষ করলে একরকম হয়, আবার কাশ্মীরে কেশর চাষ হয়, সেরকম সাপোর্ট করে বলছেন। আমি বলছি প্রসন্ন রায় কেশর চাষ করতেন, আমি এরপরে কোনোদিন বলবেন যে ডাইনোসরের ডিম চাষ করতেন বলছি না। আমি বলছি স্যার যেটা বললেন কাজটা কিন্তু মানে আমি বলছি প্রসন্ন রায়, মণিশঙ্কর দা, আপনি মানে আপনার প্রফেশনকে রেসপেক্ট করে বলছি, আপনার 1 ঘন্টায় আয় করতে যে টাকাটা লাগে, কখনো কখনো দেখে মনে হয় না এই যে অপা প্রসন্নরা এরা একদিনে, 1 মাসে, 1 মিনিটে কিরম ভাবে জাস্ট প্যারিটি সব গুলি মেরে আমি বলছি আয়টা করছে, এবং থ্যাঙ্কস টু তৃণমূল কংগ্রেস, থ্যাঙ্কস টু পার্থ চ্যাটার্জি, থ্যাঙ্কস টু এই আমল। লজ্জা লাগছে না এই জিনিসটা? রাজনীতিতে ঘেন্না অনেকেরই লাগে, কিন্তু প্রবলেমটা হচ্ছে কি, রাজনীতির লোকরাই তো দেশটা চালায়, ফলে আমাদেরকে মেনে নিতেও হবে। মানে মন থেকে না মানলেও মানতে বাধ্য হবে, কারণ সংবিধান বলেছে রাজনীতির লোকরা চালাবে। এখন আমার মনে হয় যারা যে দলেরই পার্টি হোক, তৃণমূল কংগ্রেসেরই হোক, যারা শুভবুদ্ধি সম্পন্ন, তারাও মোটামুটি স্বীকার করেন যে এইসব লোকগুলো করাপ্টেড। যাদের কাছে টাকা পাওয়া যাচ্ছে, কত টাকা পাওয়া যাচ্ছে, সেটা কিভাবে পাওয়া যায়, সেটা হাসি মজা হতে পারে, চাষ করে কি না করে, কিন্তু প্রাইমা ফেসি এস্টাবলিশ যে এইসব লোকগুলো করাপ্টেড লোক, এইসব লোকগুলো কোনো রাজনীতির সঙ্গে মানুষের উপকার করবে, পাবলিক রিপ্রেজেন্টেটিভ হিসেবে রিপ্রেজেন্ট করবে, হতে পারে না কোনদিন। ফলে আমরা বিশ্বাস করি না। কিন্তু মাঝে মাঝে একটু করে ইডি উস্কে দেবেন, আর এত মামলা পড়ে থাকবে, তার বিচার সব বুঝলাম, কিন্তু আপনাকে কেন চিৎকার করবেন না? না আমি চিৎকার কেন, আমি বলছি যে প্রসন্ন রায়ের এই যে চোরের খোঁজে এই যে হান্ট অপারেশনটা, এটা কতদিন চলবে? না, চোরের খোঁজে কে করছে? সে তো ইনভেস্টিগেশন এজেন্সি দিকে, তারা মানে তাদেরকে ট্রেনিং দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা খরচা করে, তারা এইগুলো করবেন। তো এত চোর বেরোচ্ছে আপনার চারপাশে, এদেরকে কারা ট্রেনিং দিয়েছে? অনেক চোর বেরোচ্ছে তো, মানে প্রত্যেকটা পার্টিরই চোর বেরোচ্ছে। আরে প্রত্যেকটা পার্টি ছাড়ুন, তৃণমূল কংগ্রেসের সাথে চোরদের সম্পর্ক ডিরেক্টলি লিঙ্ক করে দিচ্ছে বিরোধীরা, এটা কি ঠিক? না, আমি বলছি যে ভারতবর্ষ এমন একটা জায়গায়, পশ্চিমবঙ্গে এমন একটা জায়গায় চলে এসছে। আমি সেদিনও বলছিলাম যে মজা করে হলেও, যে চোরেদের সম্মেলন করলেও আপনি 5 জন ধর্মতলায় পাবেন, এরকম মানসিকতা তৈরি হয়ে গেছে। মানে এখানে আমি বলছি যে কোন পার্টি সেটা নয়, ফলে রেকটিফিকেশনটা জনগণকে করতে হবে, সোসাইটির থেকে আনতে হবে। সজলদা, আমার প্রশ্ন একটাই ছিল, শুরুর প্রশ্নটা ছিল মাত্র প্রসন্ন রায়ের থেকে ৬৭ কোটি,
বাকিদের খুললে আর কত কোটি টাকা বেরোবে? প্রথম বলবো ময়ূক, তোমাকে আমি অনুরোধ করব, এরা কৃষক মৃত্যু নিয়ে কথা বলে, আর এই রাজ্যের একজন কৃষক যদি 100 কতগুলো কোম্পানির মালিক 67 কোটি টাকার ক্যাশ জমায়, তাহলে তোমার রাগ করার কি আছে? অন্তত কৃষকরা তো বড়লোক হয়েছে তৃণমূল করে, তৃণমূলের ফসল তো ফলিয়েছে, হ্যাঁ, ক্ষেতের ফসল নাই ফলা। মনিদা বলছিল এইসব লোকগুলো করাপ্টেড, আর এইসব লোকগুলোকে যারা প্রোটেক্ট করে, এইসব লোকগুলোকে যারা ঘিরে থাকে, এইসব লোকের বলিনি, এইসব লোকেরা যে কোম্পানিগুলোতে চাকরি করে সেই কোম্পানির মালিকরা কেমন লোক? এই প্রসন্ন রায়দের সঙ্গে যোগাযোগ হচ্ছে আমার কালীঘাটের কাকুর, ডাইরেক্ট ইনডাইরেক্ট। কালীঘাটের কাকুর মালিককে কালীঘাটের কাকুই বলে দিয়েছে তাকে ধরা ছোঁয়া যাবে না, ইডি ছুটছে না ধরছে না বলে এখন আমাদের গায়ে লাগছে। এরা হচ্ছে করাপ্টেড লোক, আর এদের যারা মালকিন বা মালিক, তারা এই যুগের রামকৃষ্ণ, টাকা মাটি মাটি টাকা তা তো নয়, তাদের নীতি হচ্ছে যত মাটি তত টাকা। তো প্রসন্ন সেটাই করেছে। আপনি ভাবুন, একটা ব্রোকার 5%, 10%, 1%, 2% আমি বলতে পারবো না, সে এই করে যদি 67 কোটি টাকা জমিয়ে রাখতে পারে, তাহলে এর প্রভুদের কাছে যারা আসল মালটা গিলেছে তাদের কাছে কত আছে? ঠিক, আমি তো এদের প্রতি দয়া হয় যে এরা জেলে আর বাকিরা এখনো সংসদে বসে বা বিভিন্ন জায়গায় বসে গলা ফাটাচ্ছে। এরা যখন আবার সেইগুলো আপনারা এখানে টকশো করে, তখন আপনারা বলবেন না তো ঠিকই আছে। যখন নারদা মামরায় শুভেন্দুকে দেখা যায়, আপাতত শুভেন্দু খারাপ লোক, বলুন বাকিগুলো খারাপ লোক, বাকিগুলো খারাপ লোক। আপাতত যারা তৃণমূলে আছে তাদের নিয়ে আলোচনা করে নিন, যখন আবার বিজেপিতে যাবে তখন আমাকে আঙুল তুলবেন। আপাতত যারা তৃণমূলের সঙ্গে আছে সেটা নিয়ে আলোচনা করে নিন। প্রসন্নকে যারা সাপোর্ট করে তারা খারাপ, শুভেন্দুকে যারা সাপোর্ট করে তারা খারাপ। আমি দুদিকটাই ধরলাম, কথা বললাম, বুঝলাম। আমি কলতান বাবুর কাছে একটা প্রশ্ন করছি। কলতান বাবু, সজলদা তো তাও বললো যে মিডলম্যানদের কাছে যত টাকা আসুক, নেতাদের কাছে আরো কত টাকা আসবে। আমি বলছি একটা চাকরি, ক্লাস 9 আর 10-এর চাকরি দেওয়ার কথা বলছি আমরা, সেখানে মিডলম্যান আসবে কেন? আমাদের কাছে কি সিস্টেম নেই? আমাদের কাছে কি সরকার নেই? সরকারের কাছে কি সেই অপারেটরস নেই? আপনিও ছোটবেলায় সিনেমাটা দেখেছেন, আমিও দেখেছি হীরক রাজার দেশে। যে সিনেমায় ওই কবিতার লাইনটা ছিল না, ওরা যত বেশি পড়ে তত বেশি জানে তত কম মানে। ফলে যারা অযোগ্য লোক, তারা যদি কখনো বসেও গিয়েছে চেয়ারে, তারা সবসময় এই ভয়টা পায় যে কোনো যোগ্য লোক এসে আমার চেয়ারটা কেড়ে নিতে পারে। তাহলে ওই যোগ্য লোক হয়ে উঠতে পারার যে সিঁড়িটা, যেটা স্কুলে কলেজে শিক্ষকরা আমাদেরকে তৈরি করবেন সমাজ গড়ার কারিগর হিসেবে, ওই মোক্ষম জায়গাটাতে খুব বুদ্ধি করে প্ল্যানিং করে রাষ্ট্র, সেটা কখনো বিজেপি হতে পারে, কখনো তৃণমূল হতে পারে, খুব বুদ্ধি করে প্ল্যানিং করে ওই জায়গাটা তারা তৈরি করেছে যে ভালো যোগ্য ছেলেমেয়ে আমরা তৈরি করতে দেবো না, যে কারণে আমি অযোগ্য শিক্ষক বসাবো। সেই কারণেই তো এই কোটি কোটি টাকার জাল। এবং শুধু এটা আজকে প্রসন্নবাবুর কথা হচ্ছে, তো আপনি নির্বাচনের আগে মলয় ঘটকের নাম ছড়িয়ে গেছিল, কিন্তু এখন আর ওটা শোনা যাচ্ছে না, এখন প্রসন্নবাবুরটা শোনা যাচ্ছে। আমি বলছি যে এরা ওই মাকড়সার জাল বলুন কি পিরামিড বলুন, তার অনেক নিচুর স্তরে আছে। আপনি যদি যত ধাপে ধাপে এটার মাথায় উঠবেন, ওই 67টা যে 567 না 1067 গিয়ে যাবে, এটা কোনো হিসেব নেই। সাধারণ ছেলে মেয়েদের ভবিষ্যতের ওপর চাষ করে ওই সাতমহলা দুর্নীতির প্রাসাদটা তৈরি হয়েছে। এবং ধন্যবাদ ইডি সিবিআইকে যে তারা এত লিঙ্গার করছেন গোটা ঘটনাটা, যার জন্যে চার্জশিট পেশ হওয়া ইত্যাদিতে দেরি হয়ে যাচ্ছে, এবং তৃণমূলের নেতারা আনন্দে লাফাচ্ছেন যে দেখো চার্জশিট তো পেশ হয়নি, তাহলে তো কাউকে অভিযুক্ত বলা যান। আমি খালি একটা উদাহরণ দিয়ে আমার কথাটা শেষ করতে পারি। 3রা ফেব্রুয়ারি 2019 রাজীব কুমার রোববার দুপুরে কোথায় ছিলেন আমি জানি না, ইডি সিবিআই তার বাড়িতে দৌড়েছিল, উনিও ধর্ণা মঞ্চে এলেন ইত্যাদি ইত্যাদি। তৃণমূলের কোনো নেতার জন্য মুখ্যমন্ত্রী 1 মিনিট ধর্ণা দেননি, যারা জেলে গেছেন, কিন্তু রাজীব কুমারের জন্য দিয়েছিলেন। 3রা ফেব্রুয়ারি 2019 থেকে আজ এই 29শে জুলাই 2024 অবধি আর কিন্তু রাজীব কুমারের কোনো ঝামেলা ঝঞ্ঝাটে পড়তে হয়নি। এখন বোধহয় ভারপ্রাপ্ত ডিজি আর কি, উনি গোটা এলাকার পুলিশকে মমতা ব্যানার্জির মতো করে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। কিন্তু এই জায়গাটাতে আমার একটা অবজেকশন আছে। এই মুহূর্তে ফিরদৌস শামীম আমাদের সঙ্গে রয়েছেন, আইনজীবী। ফিরদৌস দা, আমি খুব নির্দিষ্ট প্রশ্ন করছি, মণিশঙ্কর দা বা অনিন্দ দা বা কলতান দা এই প্রশ্নটা করবেন যে সত্যিই তো আমরা চাই যে দুধ কা দুধ পানি কা পানি হোক, এটা শেষ হোক। অনেক মিডিয়া আমি দেখতে পাচ্ছি যে ঠিক এই নিয়োগ দুর্নীতি সংক্রান্ত কোনো খবর পেছনের দিকে নিয়ে যাওয়া, অনেক খবরের কাগজ পেছনের দিকে একেবারে ছোট্ট করে 2 লাইন লিখে দেওয়া, টেলিভিশনের ভাষায় টিকার যাকে বলে নিচে চালিয়ে দেওয়া, বড় খবর শিরোনাম থেকে সরিয়ে নেওয়া। মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস এটাই তো চেয়েছিলেন। হেডলাইন চেঞ্জ হচ্ছে, হেডলাইন চেঞ্জ করে আমরা অন্য হেডলাইন নিয়ে কথা বলছি, আর ছেলেমেয়েগুলো যারা রাস্তায় বসেছিল তারা রাস্তায় বসে আছে। তাহলে আপনারা কি করলেন এতদিন ধরে? এই প্রশ্ন তো উঠবে।
দেখুন, এই যে এই রাজ্যে শিক্ষক নিয়োগ, শিক্ষাকর্মী নিয়োগে পর্বত প্রমাণ দুর্নীতি হয়েছে, তার প্রমাণ হচ্ছে প্রসন্ন। ভাবুন, সে কয়েক কাঠা জমির মালিক যে 67 কোটি টাকা মালিক হয়ে গেছে। ভাবুন, যার 7 কাঠা জমি আছে সে 67 কোটির মালিক। তাহলে সেই রং মিস্ত্রি প্রসন্ন 7 কাঠা জমির 67 কোটি টাকা মালিক হলে, যিনি পার্টির নাম্বার 2 ছিলেন, ক্যাবিনেটের নাম্বার 2 ছিলেন, তিনি কত টাকার মালিক? এবার ভাবুন, এই নাম্বার 2 যদি এত কোটি টাকার মালিক হয়, তাহলে নাম্বার 1 কত কোটি টাকার মালিক? 75-25 ভাগে। এই রাজ্যের প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতিকে ধামাতে চাপা দেওয়ার জন্য সমস্ত রকম বন্দোবস্ত হয়েছে। আর এই যে পিরামিড লাইক স্ট্রাকচারে এরকম প্রসন্ন একেবারে নিচের দিকে অবস্থান করছে। আরো অনেক প্রসন্ন পাবেন, একজন দুজনকে প্রসন্নের 67 কোটি টাকা হিসাব করছেন আপনি। নিয়োগ দুর্নীতিগুলো যদি এসএসসির নিজের ডাটার উপরে আপনি যদি রিলাই করেন, যে তারা যেটুকু স্বীকার করেছে তার সেটাকে যদি রিলাই করেন, তাহলেই দেখবেন কোন নিয়োগের ক্ষেত্রে বলছেন তারা নিজেরাই স্বীকার করছেন আপ টু 40% পর্যন্ত দুর্নীতি হয়েছে। সেটা যদি তারা নিজেরা স্বীকার করেন, তার বাইরে কতটা হতে পারে? না, কিন্তু মামলাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে ফিরদৌস শামীম? মামলাটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে? এসএসসির মামলা আগামী 6 তারিখ শুনানি হবে সুপ্রিম কোর্টে। প্রাথমিকের মামলা এখনো পর্যন্ত কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্ট ফিরে এসে আবার কলকাতা হাইকোর্ট। এবং শুধু তাই নয়, এই যে ধরুন প্রসন্ন, এ অত্যন্ত ঘনিষ্ঠ ছিল এক বোর্ড প্রেসিডেন্ট, মানে মানিক ভট্টাচার্য। তিনি টেট 2014 তিনি এত চতুরতার সঙ্গে এই টেট 2014 নথি তিনি হাফিস করেছেন যে তার কোনো স্ক্যান কপিও রাখেনি। এই এসএসসির ক্ষেত্রে যেমন ধরুন আপনি স্ক্যান কপি পাবেন, এই যে আমরা বলি না সাদা খাতার মাস্টার, সাদা খাতার মাস্টার কি করে বোঝা গেল? না, এসএসসির ক্ষেত্রে তার ওএমআর শিটের স্ক্যান কপি রয়েছে। কিন্তু এই প্রাথমিকের ক্ষেত্রে কি দেখা গেছে? ইভেন স্ক্যান কপিও নেই, তারা এডিটেবল কপি রেখেছে। এমন একটা সফটওয়্যার ব্যবহার করেছে যে সফটওয়্যারটা 20 বছর আগে বা 30 বছর আগে ব্যবহৃত হতো। শুনে আসছে এইরকম অবস্থা শেষ কবে হবে সেটাই তো জানতে চাইছি। আমি বলছি যে শামীম, একটা কথা আমি জিজ্ঞেস করছি, লক্ষণ শেঠের এত বড় বড় কলেজ আছে, সুশান্ত ঘোষের এত চালকল ধানকলের মালিক, তার মানে কি বলতে যাচ্ছে এরা যে 8-10 নম্বরে ছিল, 1 নম্বরে বুদ্ধদেব ভট্টাচার্য ছিল, তার অনেক টাকা? মানে এদের যদি এত টাকা হয় তাহলে ওর কি অনেক টাকা হয়? আরে ভাই, লক্ষণ শেঠ কি করে বন্ধ হয়েছে তো ডেন্টাল কলেজ, কেস হয়েছে তো টাকা দিয়ে। আমি তারপরে এখানে কি করছে মমতা বন্দ্যোপাধ্যায়? আমি বলছি সব সময় 10 নম্বরের কাছে কোটি কোটি থাকলেই যে 1 নম্বরের কাছে তার 10 ডবল থাকবে, এটা যুক্তি হতে পারে। ভালো পয়েন্ট, খুব ভালো পয়েন্ট। বেশ, সজলদা, ফিরদৌস শামীম বুঝেছি। বলতে সজলদা 1 নম্বর আমি না ঠিকই বলেছেন যে 10 নম্বরের কাছে থাকলে 1 নম্বরের কাছে যে তার 10 গুণ থাকবে তা তো নয়। এটা তো সেই সিনেমা নয় যে বাপ নম্বরই বেটা 10 নম্বরই, সেটা নয়। আমার বক্তব্য হচ্ছে ঠিকই বলেছেন, কিন্তু কালীঘাটের কাকুর কাছ থেকে যে সম্পত্তিগুলো সিজ হয়েছে লিপস অ্যান্ড বাউন্সে, সেটা তো কালীঘাটের কাকুর সম্পত্তি নয়, সে তো কারো কাছে চাকরি করতো। সম্পত্তিটা তো 2 নম্বরের বা 2 নম্বরের পরিবারের। একদম ঠিক না, বাবা, এটা যে মেনেছেন আর তার জন্য আপনাকে ধন্যবাদ। তারপরে আমি উত্তরটা দেব, দেবেন তো। আমার বক্তব্য হচ্ছে 1 নম্বর 10 নম্বরের কাছে যাই থাকুক তার সঙ্গে 1 নম্বর সম্পর্কিত নয়। কিন্তু কালীঘাটের কাকুকে যে অপরাধে ধরে নিয়ে যাওয়া হয়েছে, সেই অপরাধে আসল টাকাটা যার, সে এখনো বাইরে ঘুরছে, না দুর্ভাগ্যজনক। ফলে কলতন্ত্রের কাছ থেকে আমাদেরকে শুনতে হয়। কিন্তু নিশ্চয়ই আমি বলছি, আমরা চাই না কেউ পুরো তথ্য প্রমাণ সঠিকভাবে পুরোটা হাতে না আসা অব্দি কাউকে ঢোকাতে। তাই হয়তো সময় লাগছে। আর হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, রক্ষা কবচ এইসবের ঘটনাও অনেক আছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, আপনি কি মনে করেন যে কালীঘাটের কাকুই প্রকৃত অপরাধী? তার কাছ থেকে যে প্রপার্টিটা সিজ করা হয়েছে, সে প্রপার্টির মালিককে, সে প্রপার্টির অফিসিয়াল মালিক তো হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার ফ্যামিলি। আচ্ছা, ছোট করে বলুন, তারপরে আমি অনিন্দ্যতার কাছে যাবো। দুটোকে গুলিয়ে দিয়ে আমার কথা হচ্ছে যে এই কালীঘাটের কাকুর টাকাটা কার, সেটা পশ্চিমবঙ্গের পুলিশ ইনভেস্টিগেশন করলে ঠিক মতো বোঝা যাবে না।
যার জন্য সিবিআইডি করা হলো, যার জন্য আমি কালীঘাটের কাকুর যে টাকাটা পাওয়া গেছে সেটা লিপস এন্ড বাউন্সের, সেটা কোম্পানিটা কালীঘাটের কাকুর নয়। তদন্তটা যদি সিবিআইডি করে, কার কোম্পানি? কোম্পানিটা কার? কোম্পানিটা কার? বলছে তা ওই দেখুন কোম্পানির নাম আপনি বলেন কিন্তু মালিক বলতে চান না। আমি জানি না, শুনেছি অভিষেকে, শুনেছেন? আচ্ছা তাহলে যা পেপারে দেখছি, আমি তার নয়। এবার আমি বলছি এই টাকাটা ঠিক কার, কত টাকার সম্পত্তি, পশ্চিমবঙ্গের পুলিশ দিয়ে হবে না বলে সিবিআইডি করা হয়েছে। এরপরে সিবিআইডি করে পরে তারা তথ্যগুলো দিতে পারছে না, হাইকোর্টে তিরস্কৃত হচ্ছেন। তাহলে আমার কথা হচ্ছে আপনারাই তো অভিষেককে সাপোর্ট করেন, আপনারাই তো অভিষেককে সাপোর্ট করেন। মামলাটাকে খারিজ না না, আমি তো বুঝিয়ে বললাম আমরা আর ভেতরে কি তা করেন না? হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে, আপনার বলা শেষ হয়েছে। সিবিআই অফিস থেকে যে চিৎকার করে বলে বাপের বেটা হলে দেখা কি করতে পারে? আমি আপনার হয়ে গেছে না না, সত্যি তো আমরা তো অবাক হয়ে যাচ্ছি। আমি বলছি সাবসিকুয়েন্ট ডকুমেন্টস এভিডেন্স এখনো অতটা না থাকার ফলে এবং প্রতিদিন হাইকোর্ট তারপরে সুপ্রিম কোর্ট ডিভিশন বেঞ্চ পরপর করার ফলে এই মামলাটা লিঙ্গার হচ্ছে। আমরা তো বলছি তার জন্য আমরা দুঃখিত। ব্যক্তিগতভাবে চাই অরিজিনাল যে অ্যাকিউজ তিনি ধরা পড়ুক। আপনি আপনার আচ্ছা মনিদা হয়ে গেছে। আমি অনিন্দদার কাছে যাব, ফিরদৌস আমি আসছি আপনার কাছে। অনিন্দদা, 7 কাঠা জমি বুঝলেন, 67 কোটি টাকা আয়, মানে কি চাষ? আফিম চাষ হয় না। দেখুন আপনারা তো কৃষিটা ভালো বোঝেন, শিল্প উঠিয়ে তাড়িয়ে দেন। আচ্ছা, এই কৃষিটা ভালো বোঝেন। জমি যিনি দেখিয়েছে তার নামটা কি? কে নামটা কি? মানে আমি জিজ্ঞাসা করছি। প্রসন্ন রায়ের ব্যাপারে বলছি। অনিন্দ্য সিংহ রায়। আমি বলছি প্রসন্ন রায় উনি দেখিয়েছেন। চেনেন প্রসন্ন রায়কে? নামটা শুনেছি, আপনাদের চ্যানেল বা বিভিন্ন চ্যানেলে দেখেছি, নামটা শুনেছি। ব্যক্তিগতভাবে চিনা দিলীপ ঘোষ চিনতে পারে, পার্থ চট্টোপাধ্যায় দিলীপ ঘোষ চিনতে পারে। হ্যাঁ দিলীপ ঘোষ চিনতে পারেন, তার নাম এসেছিল ওনার সঙ্গে। আচ্ছা পার্থ চট্টোপাধ্যায়কে চেনেন? আজকে সজলদা একটা কথা বলছি, আমি শুনছিলাম যে আসল টাকাটা কালীঘাটে নাকি রাখা আছে। আচ্ছা ময়ূর এই তো বলছিলেন, এই তো টাকাটা একবারও বলেছে, আর বাকিরা বলুক। আচ্ছা আপনার সতীর্থ এ বলুক, মনিদা বলুক। আপনি না এই অসুস্থ মানসিকতা, আমি এরকম কথা কখনো বলিনি। আসল টাকা কালীঘাটে রাখা। আমি একটা কথা বলি, আপনারা তো বলুন। আমি বলিনি, এটা আপনার মনের কথা বেরিয়ে আসছে। এটা আপনার মনের কথা ছিল, পেট দিয়ে বেরিয়ে আসছে। শুনবেন, এরকম ভাবে আপনি বলে ফেললেন। নেটে যে দুর্নীতি হয়েছে 1000 কোটি টাকা, আরো বেশি হতে পারে, আরো বেশি হতে পারে। সিবিআই তদন্ত করছে। এই টাকাটা কি দীনদয়াল মার্গের নতুন ঝকঝকে বাড়িতে কি সব গেছে? কিভাবে কোন যুক্তিতে বলছেন? আমিও জানি না। না আমি সেটা যেমন আমি জানি না। এই যে সজলদা ফাইনালি তৈরি করে দেয়, আমি এই কারণে বলছি। আচ্ছা অনিন্দদা, লড়াইটা কখন সাধারণ ছেলে মেয়ে ভার্সেস সিস্টেমের শুরুটা হলো বাংলাতে? আপনি ভেবে বলুন তো, কবে থেকে? জবে থেকে ছেলে মেয়েগুলোর সাথে আপনারা দেখা করলেন না, জবে থেকে আজ অব্দি আপনি বুকে হাত দিয়ে বলুন, বাংলায় নিয়োগ দুর্নীতি কে করেছে? এটা ছেলেরা যারা নিয়োগ দুর্নীতির দায়টা, নিয়োগ দুর্নীতি এই যে সিস্টেমেটিক ফেলিয়ার, তার দায়টা আপনি বলুন তো বাংলার কোন শিক্ষামন্ত্রী নিয়েছে? পার্থ চট্টোপাধ্যায় বা ব্রাত্য বসু নিয়েছে? ধর্মেন্দ্র প্রধান রিপাবলিক, আমি সেই বাইটের অংশটা শোনাবো। ধর্মেন্দ্র প্রধান ভারতবর্ষের শিক্ষামন্ত্রী, তিনি বলছেন যে হ্যাঁ এটা আমাদের নৈতিক ফেলিয়ার হয়েছে, একের পর এক হয়েছে, আমরা সিবিআই তদন্ত দিচ্ছি। আরে সিবিআই তদন্ত করতে দিল, উনি পার্লামেন্টে বলছেন সিবিআই তদন্তটা কে দিল? সিবিআই তদন্তের নির্দেশটা কে দিল? সিবিআই তদন্তের নির্দেশটা কে দিল বললেই তো হয়ে যায়। হাইকোর্ট দিয়েছে, সুপ্রিম কোর্ট দিয়েছে, নির্দেশটা কে দিল? ধর্মেন্দ্র প্রধান নিজে দিয়েছে। ধর্মেন্দ্র প্রধান পার্লামেন্টে সিবিআই তদন্তের নির্দেশটা কে দিয়েছে? পার্থ চ্যাটার্জি না অনিন্দ্য সিনহা রায়? আমি কি বলছি, আরে সিবিআই তদন্তের নির্দেশটা কে দিল? দেখুন আমি বলছি সিবিআই তদন্তের নির্দেশটা কে দিল? কোর্ট দিয়েছে। কে দিয়েছে? কে নামটা বলতে? তাহলে এটাই শুনতে চাইছিলাম। কিন্তু আজকে এক মিনিট আমি বলি। আচ্ছা বলুন। আপনি নিটের যেটা ডাক্তারি পরীক্ষা, আরে নিটের মতন দুর্নীতি ভারতবর্ষে বহুদিন দেখেনি, আমরা বলছি তো। আমি বলছি একটি ছেলে কে দিয়েছে, আপনাকে বলছি একটি ছেলে কোর্টে গেছিল, কোর্ট নির্দেশ দিয়েছে। কি বলছেন? আপনার শিক্ষা দীক্ষায় প্রবলেম আছে, আপনার শিক্ষা দীক্ষায় প্রবলেম আছে, আপনার লেখাপড়ায় প্রবলেম আছে, আপনার লেখাপড়ায় প্রবলেম আছে। এটা সরকার দিয়েছে, শিক্ষা মন্ত্রক দিয়েছে, সিবিআইটা বলা হচ্ছে না, বলা হচ্ছে আজকে এইখানে যে আমাদের মণিশঙ্করদা আপনার পার্টনারকে সামলান। না ঠিক বলেছো, না কোনটা ঠিক? সিবিআই তদন্ত কোর্ট দিয়েছে, কোন কোর্ট দিয়েছে? কোন কোর্ট দিয়েছে? কোন কোর্ট? আজকে যে চাকরির দুর্নীতি এখানে, আরে এখানে ছাড়া আগে বলুন সিবিআই তদন্ত নির্দেশিত কোন কোর্ট দিয়েছে? কোর্টে
গিয়ে ওই দেখুন দুর্নীতিটা করেছে। আপনি নিটের আজকে সিবিআই বলছে তদন্ত কে দিয়েছে বলুন? ভারতবর্ষে যারা আরে শিক্ষিত নিটের মানুষ- সিবিআই তদন্ত না, 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 কে দিয়েছে বলুন? ভারতের শিক্ষিত মানুষ আরে সব বুঝলাম, নিটের সিবিআই তদন্তটা কে দিয়েছে? দুর্নীতিটা কে নিয়ে এসেছে? বলতে দেবেন মনে সারফেসে কে নিয়ে এসেছে? 10 সেকেন্ড কথা বলবো। 10 সেকেন্ডের কথা বলবো। এক এক করে, এক এক করে, এক এক করে, এক এক করে। আমি একটু আটকাচ্ছি, নয়তো কারো শোনা যাচ্ছে না। আপনি 10 সেকেন্ড বলে নিন, তারপরে বাকিদের কাছে এক রাউন্ড করে যাবো। আমি বলছি নিটের যে সিবিআই তদন্তটা উনি ও যে বলছে, আমিও বলছি ধর্মেন্দ্র প্রধান নিজে ঠিক আছে, কিন্তু দাঁড়ান না কিন্তু আসল কথাটা ওটা নয়। আসল কথাটা ভারতবর্ষের উত্তরটা দিন না। ভারতবর্ষের তাবড় শিক্ষিতরা বিদেশে যারা গবেষণা করে তারা বলছে নিটটা নিয়ে যদি সারফেসে প্রথম সুপ্রিম কোর্ট না নিয়ে আসতো তাহলে নিটটা এইভাবে চলে যেত। একবার চুপ করুন, এক এক করে। আমি চিত্তরঞ্জন বাবুকে দিয়ে শুরু করি। চিত্তরঞ্জন বাবু 30 সেকেন্ড নিয়ে নিন এবং বাকিদের কাছে যাবো। কলতান বাবু এবং বাকিদের কাছে যাওয়ার আগে একটা কথা বলি শুনুন। ক্রাইম বিভিন্ন ধরনের, অর্গানাইজড ক্রাইম বাই অ্যান ইন্ডিভিজুয়াল, কালেকশন অফ পিপল। এই যদি ফেলা যায়, আজকে আমরা যে দুর্নীতিটা পশ্চিমবাংলায় দেখছি সেটা হচ্ছে অর্গানাইজড ক্রাইম। আপনি যদি জিজ্ঞেস করেন কী করে বললেন অর্গানাইজড ক্রাইম, দেখুন সেখানে রেড চার্ট পাওয়া গেছে। আগেই বলা আছে তোমরা যা কালেকশন করবে দলের মধ্যে আলোচনা হয়েছে, খবরের কাগজে এসেছে 75-25 ভাগ হবে। কাজে 67 কোটি টাকা যদি 25% হয় তাহলে 100%-এ 200 কোটি টাকা হবে। সিবিআই যে ফাইন্যান্সটা করেছে সেটাই 75-25 আপনি জেনে বলছেন না জেনে বলছেন? আপনি কথাটা আপনি তো বলছেন উল্টো কথা আপনি কথা বলছেন। কথাটা ফলো করে এক এক করে সিবিআই যে চাই বলেছে দোলাসেন বলেছে না সিবিআই 200 কোটি টাকা বলেছে। আপনি কথাটা ফলো করুন, কথাটা ফলো করুন, কথাটা ফলো করুন। চাকরি ক্ষেত্রে দুর্নীতি হয়েছে, কথাটা ফলোই করতে পারছেন না। আপনি দ্বিতীয় কথা হচ্ছে নিটে দুটো পরীক্ষা হয়, নিট ইউজি, নিট পিজি। যেটা নিয়ে সিবিআই হচ্ছে ইনভেস্টিগেশন সেটা নিট ইউজি। দিল্লি পুলিশ দেয়নি তো। আচ্ছা আচ্ছা, আমি তো দিল্লি পুলিশ দিতে পারতো। এবার আচ্ছা 30 সেকেন্ড, কলতান 30 সেকেন্ড। সজলদা আমি অনুরোধ করবো, হ্যাঁ এটা আনইন্টারাপ্টেড টাইম নিশ্চয়ই। আমি বলি যে আমার খুব খারাপ লাগে যারা তৃণমূলের বলতে আছে তাদের কত পোড়া কপাল। নিজেরা না পেল অর্পিতা, না পেল খাটের তলার 52 কোটি, না পেল 1 কাঠা জমি, হ্যাঁ, অথচ চোরেদের হয়ে কিভাবে সওয়াল করতে হয়। একটা সুস্থ মানুষ কখনো ভেবে দেখতে পারে যে একটা লোক যে 10 বছর আগে সাইকেল রিক্সা চালাতো, অটো টোটো চালাতো, বড় লোক হোক, কিন্তু আমার আনইন্টারাপ্টেড টাইমের মধ্যে থেকে বলছেন সেই লোকগুলো আজকে ব্যাংকে 67 কোটি টাকা, তাদের 250টা ব্যাংক অ্যাকাউন্ট, হ্যাঁ 100টা কোম্পানি, এদের সমর্থন করতে আসেন। আপনাদের কতটা কতটা পোড়া কপাল, কাঁচা খেলো কারা আর চেঁচাচ্ছে কারা। না পেলেন অর্পিতা, না পেলেন খাটের তলার টাকা, না পেলেন তথ্যদান খেলা, কিছুই পেলেন না। আরে আপনার 7 কাঠায় 67 কোটি সেই স্কিমটা নিয়ে আপনি ভাবুন। আমি কলকাতার কাছে জিজ্ঞেস করছি, আমি বলছি এই অনুরোধ আমি কলতানদা একটাই কথা বলছি। দেখুন এটা কিন্তু ক্রমশ চলছে, ওই ভিশিয়াস সাইকেলের মতন চলছে তো চলছে। আজ 1 কাঠা নিয়ে আলোচনা হচ্ছে, কালকে 7 কাঠা নিয়ে, পরশু 100 কোটি টাকা নিয়ে আলোচনা হবে। মানে এটার শেষটা কোথায়? বাংলার মানুষ জানতে চায়। এটার একটা ফুল স্টপ হলো, এ জেলে গেল, এরা চাকরি পেল, হ্যাপি এন্ডিং হলো কোথায়? হ্যাপি এন্ডিং থেকে এখন আমরা অনেক দূরে আছি বলেই আমাদের ধারণা আর কি। তার কারণ বলুন, আপনি অন্যের সময় বলে রেখে যান তাহলে তো খুব মুশকিল। কথাটা হচ্ছে যে হ্যাপি এন্ডিংটা অনেক সময় লাগবে বলে আমার ধারণা। কারণ তৃণমূল যতদিন এইটা বলে যাবে যে ওই যে ওখানে বিজেপি দুর্নীতি করেছে, আমি তাহলে এখানে তো কি করলাম ভাই, আর বিজেপি যতদিন বলে যাবে ওখানে তৃণমূল করেছে তাহলে তো আমারটা খুব বড় ব্যাপার না। যতদিন এই চুরি কে বড় চোর, তৃণমূল না বিজেপি, এই মারামারিটা চলতে থাকবে ততদিন সাধারণ মানুষের খুব বিপদ। আর
ওই চোরেদের সমর্থনে কে আসেন, এটা নিয়ে তৃণমূল আর বিজেপি দুদলই আসলে কাচের ঘরে বাস করছেন। একজন শুভেন্দুর নাম বললে রেগে যাবেন, আর একজন ববিবাবুর নাম বললে রেগে যাবেন, বিরোধী দলনেতার নাম বললে কেউ রেগে যাবেন, মুখ্যমন্ত্রীর নাম বললে কেউ রেগে যাবেন। ফলে ওই তুলনাটা মানে বলসেভিক কম্পিটিশন হয়, আমি এত উন্নয়ন করলাম তুমি অত করো, এইটা একরকম। যদি চুরির কম্পিটিশন হয়ে যায়, আমি ব্যাপম করেছি তুমি সারদা করেছো, আমি নারদা করেছি তুমি অমুকটা করো, তাহলে আর সাধারণ মানুষ আশার আলো হ্যাপি এন্ডিং দেখবেন কি? এন্ডিং হতে হতে আর জীবন হ্যাপি থাকবে। বেশ বেশ বেশ, গোটা দেশে এই প্রবলেমটা হচ্ছে, কিন্তু অ্যাড্রেস করা, অর্থাৎ মানে কলকাতাতে ঘা বা টিউমার বা ক্যান্সারের ডিটেকশন হবে না এরকমটা নয়, সারা দেশে হয়তো ক্যান্সার হচ্ছে, কিন্তু কে কিভাবে ট্রিট করছে, ট্রিটমেন্টটা দিচ্ছে সেইটা ইম্পর্টেন্ট। কেন্দ্রর আওতায় যে যে জিনিসগুলো আছে সেখানে তো দুর্নীতি হচ্ছে, সেটা নিয়েও চুপ করে থাকা যায় না। কিন্তু কেউ বলছে যে না ঠিক আছে, যদি সিবিআইতে খুশি হও সিবিআই তদন্ত হোক, দরকার হলে এনএসজি তদন্ত হোক, কিন্তু বাংলাতে এই একেবারে ডিফারেন্সটা কেন? কলতান, এই যখন কেন্দ্রীয় পরীক্ষার এই দুর্নীতিগুলো ধরা পড়লো, প্রথম দিন সুকান্ত মজুমদার ও একটা ছোটোখাটো হয়েছে দেখবো বলে এটা চালিয়ে দিয়েছিলেন, আপনাদের টিভি চ্যানেলেই আমি দেখেছিলাম। পরবর্তীকালে যখন জিনিসটা বাড়তে থাকে তখন সিবিআই এর তদন্ত হয়েছে, খুবই ভালো জিনিস। কিন্তু যেই হন, সুকান্তবাবু হন, ধর্মেন্দ্রবাবু হন, ব্রাত্যবাবু হন, যে বাবুরাই হন না কেন, বাবুরা যদি এটা অ্যাডমিট করেন যে আচ্ছা একটা ভুল হয়েছে, তাহলে যে পারে তদন্ত করুক, সেটা একটা ঠিকঠাক জায়গায় পৌঁছাক। এইটা যদি বাবুদের চাহিদা থাকে তাহলে সাধারণ ছেলেমেয়েদের এই অসুবিধাটা হয় না। আর যে ঔদ্ধত্য নিয়ে রাজ্য সরকারের প্রোগ্রাম হবে বলে চাকরি প্রার্থীদের মুখের ওপর সাদা কাপড় মেরে দেওয়া হয়েছিল, যে ঔদ্ধত্য নিয়ে ভোর 4টের সময় চাকরি প্রার্থীদেরকে পিটিয়ে প্রেস ক্লাবের সামনে থেকে তুলে দেওয়া হয়েছিল, এই এক একটা পদক্ষেপ আসলে দিক নির্দেশ করে যে যা খুশি হয়ে যাক, চাকরি প্রার্থীদের প্রতি এই সরকার এরকম ঔদ্ধত্য নিয়েই মুভ করবে। ফলে চাকরি প্রার্থীরা বিক্ষুব্ধ হয়ে যায়, তারা রাস্তায় নামে, তারা কোর্টে যায়। আর কোর্টে এত মামলা রাজ্য সরকার হারছে কেন? যদি চোরেদের পক্ষে তাদেরকে লোক দাঁড় করাতে না হয় জনগণের ট্যাক্সের পয়সা খরচা করে, তাহলে এত মামলা তো রাজ্য সরকারের হারার কথা না। যদি কোনো দুর্নীতি না হয়, কোনো ত্রুটি না হয়, তাহলে তো মামলা জিতে যাওয়ার কথা। সেই ঘটনা তো ঘটছে না। কেন ঘটছে না, এইটা হচ্ছে যে প্রশ্ন। অ্যাটিটিউডটা ম্যাটার্স। অনিন্দদা, কোনো উত্তর আছে? আপনাকে একটা কথা বলি, যদি কোনো দুর্নীতি, আপনাকে 30 সেকেন্ড সময় দিচ্ছি, তারপরে ব্রহ্মাস্ত্র নেবো এবং তার প্রত্যেকটা উত্তর নেব। যদি কোনো দুর্নীতি হয়ে থাকে, তৃণমূল কংগ্রেস বারবার বলেছে তার সঙ্গে জিরো টলারেন্স আমরা বিশ্বাস করি, তদন্তটা হোক। আপনার প্রশ্নটা ছিল যে সিবিআই তদন্তর ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান না বলেন না, কিন্তু এখানে বলেন কেন? সেটাই তো আমরা তো বারবার দেখি সিবিআই ক্ষেত্রে ধর্মেন্দ্র প্রধান না বলবেন না, তো এটা খুব স্বাভাবিক। আর আমরা কেন বলি, আমরা তো মানে ঘরপোড়া গরু, আমরা সিবিআই এর আগেও দেখেছি সে বহু কেস এখনো অবধি শেষ করতে পারিনি, এবং আমরা এটাও দেখেছি সিবিআইকে কন্ট্রোল করেছে কেন্দ্রীয় সরকার, আমরা এটাও দেখেছি। আমরা চাই নিরপেক্ষভাবে তদন্ত, তাতে যদি কেউ দোষী সাব্যস্ত আছে যেই হোক সে শাস্তিটা পাক, কিন্তু আমরা জানি এটা চলতেই থাকে। আর কেন ধর্মেন্দ্র প্রধান সিবিআই চাইছেন সেটাও খুব স্পষ্ট, সবাই বুঝতে পারছে কারণটা কি। বেশ, মমতা বন্দ্যোপাধ্যায় তো অতীতে প্রতি ঘটনায় সিবিআই তদন্ত চাইতে, তখন তো কন্ট্রোলটা ছিল কি? তখন কন্ট্রোল মানে এখন রাজীব কুমারের উপর ওনার যে কন্ট্রোল আছে আর কি, এখন রাজীব কুমারের উপর যে কন্ট্রোলটা আছে, তারপর আস্তে করে সরে যাও। এক মিনিট, যখন কংগ্রেস গভর্নমেন্টে ছিল তখন এই যে কেচ প্যাডট সিবিআই, এই কথাটা কারা এনেছিল? বিজেপি এনেছিল কি? তখন এই কেচ প্যাডট সিবিআই কে বলা কথাটা কারা এনেছিল? একদমই। আজকে তাদের সাথে তৃণমূলের কি সম্পর্ক? সিবিআই আমি জানতে চাই কি করতে পেরেছে। আমি একবার ফিরদৌস শামীমের কাছে যাব, কিন্তু ফিরদৌস শামীমের কাছে যাওয়ার আগে এই ব্রহ্মাস্ত্র এই মুহূর্তে 6:30 বাজে, এবং 6:30 এই মুহূর্তে ব্রহ্মাস্ত্র নেওয়ার সময় এর উত্তর নেব প্রত্যেকের কাছে। এই মুহূর্তে টেলিভিশন স্ক্রিনে ব্রহ্মাস্ত্র, দুর্নীতি বাংলার সমান্তরাল অর্থনীতি। ফিরদৌস শামীম, এটা বলতে খারাপ লাগলেও এমন এক পরিস্থিতি হয়েছে যেখানে দুর্নীতি বাংলার সমান্তরাল অর্থনীতি হয়ে গেছে। প্রসন্ন রায় রং মিস্ত্রি ছিল, সেখান থেকে 10 বছরের মধ্যে 100 কোটি টাকার মালিক। এরকম বিভিন্ন কেস স্টাডি আছে, এবং ঘটনার সূত্রে প্রত্যেকটার সাথে শাসক দলের কোনো না কোনো যোগ আছে। একটা প্যারালাল ইকোনমি চালানো হচ্ছে এভাবে। একদমই ঠিক বলেছেন। সেই জন্য শাসক দলের একটা নতুন ট্যাগলাইন হতে পারে, সেটা হচ্ছে দুর্নীতি এদের ভিত্তি আর জেল হচ্ছে এদের ভবিষ্যৎ। এই শাসক দলে যদি আপনি অ্যানালিসিস করেন তাহলে দেখবেন 3 ধরনের নেতা পাবেন। একটা হচ্ছে যারা জেলে আছেন
দ্বিতীয় হচ্ছে যারা জেল থেকে ফেরত এসছেন, আর তৃতীয় হচ্ছে যারা জেলের জন্য অপেক্ষা করছেন। এই যে আমি এর আগের বলার সময় বলছিলাম না যে নাম্বার ওয়ান, ওই নাম্বার ওয়ান হচ্ছে তৃতীয় ক্যাটাগরির মানুষ যে জেলের জন্য অপেক্ষা করছেন। কিন্তু অনেক সময় এই রাজনৈতিক সেটিং এর কারণে ওনার ওই জেল যাত্রার বিষয়টা একটু পিছিয়ে যাচ্ছে। দ্বিতীয় কথা বলি যে এই যে সিবিআই তদন্তের নির্দেশ, যেমন ধরুন এই যে মিউনিসিপ্যালিটিগুলোতে দুর্নীতি হয়েছে চাকরির ক্ষেত্রে, তা সেই তদন্ত আটকাতে কে গেছিলেন জানেন? সুপ্রিম কোর্ট পর্যন্ত, রাজ্য সরকার। আচ্ছা, যে কোনো সরকারের কাজ কি? ত্রুটিমুক্ত একটি নিয়োগ সেটাকে কন্ডাক্ট করানো। সরকার আইন তৈরি করেছে, যে পরীক্ষায় বসছে সে চাইছে যে আমার রেজাল্ট প্রকাশ করা হোক, সরকার চাইছে না যে মেরিট লিস্ট উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করা হোক। যে সরকার যদি চায় যে দুর্নীতির পথ প্রশস্ত করার জন্য সেই ধরনের আইন তৈরি করব, তাহলে খুব স্বাভাবিক দুর্নীতি হবে। যা ঘটেছে প্রাথমিকে, যা ঘটেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি প্রায় প্রতিটি নিয়োগে। এই ক্ষেত্রে আপনি যদি দেখেন তাহলে এই রাজ্যে বর্তমানে যে সরকার চলছে তারা চাইছে যে দুর্নীতি হোক, তাই দুর্নীতি হচ্ছে, এবং সেই জন্য দুর্নীতিকে এই রাজ্যের ক্ষেত্রে একটা প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে। এবং দুর্নীতি আপনি বলছিলেন একটা সমান্তরাল অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। সমান্তরাল শুধু অর্থনীতি নয়, সেটাই মূল অর্থনীতিতে পর্যবসিত করতে চাইছেন এই রাজ্যের শাসক দল সেই এবং এই রাজ্যে যে ক্ষমতাসীন মানুষগুলো। তাই দেখছেন যে একের পর এক আমি চিত্তরঞ্জনদার কাছে গিয়ে আমি আসছি। হয়ে গেছে, রাজনীতিতে এটা কি প্যারালাল ইকোনমি চিত্তরঞ্জন বাবু? কোনটা? অবশ্যই দুর্নীতি বাংলায়। একটা জিনিস লক্ষ্য করুন, আপনি যদি দেখেন এখন রাজ্যের যে যদি বাজেটগুলো দেখেন, স্টেটের যত রেভিনিউ কালেকশন, সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ড কন্ট্রিবিউশন 31% হাইয়ার। তার কারণটা কি? যে রেভিনিউ কালেকশনটা সাফিসিয়েন্ট হচ্ছে না। তার কারণটা কি? তার কারণটা হচ্ছে কনভেনশনাল স্টেটের রেভিনিউ দিয়ে হয় না। এর জন্য শিল্প তৈরি করতে হয়, এক্সপোর্ট হবে, এইসব যত শিল্প কর্পোরেট যত আসবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এখানকার না আছে পরিকাঠামো, না আছে সুস্থ প্রশাসন। তার ফলে কোনো প্রতি বছরই একটা করে বিজিএমএস হয়, গ্লোবাল সামিট হয়, মৌ স্বাক্ষর তো হয়, এখন আর বন্ধ করে দিয়েছে, মৌ স্বাক্ষর হয় কয়েক লক্ষ কোটি টাকার, পরবর্তীকালে দেখা যায় সবটাই একবারে জিরো। কাজে তার ফলে হচ্ছেটা কি? সরকার ক্রমশ আমাদের রাজ্যটা পিছিয়ে পড়ছে, দুর্নীতিতে আচ্ছন্ন হয়ে পড়ছে। এবং এই দুর্নীতি প্রসঙ্গে একটা কথা বলি, বামফ্রন্টের কলতান বলছিলেন, তাই আমি একটু ওনাকে অ্যাড্রেস করি। ওনারা তো এখন একটু অতীত ব্যাকগ্রাউন্ডে চলে গেছেন, মেনলি আছেন তৃণমূল কংগ্রেস আর বিজেপি এই পশ্চিমবাংলায়। একটু অতীতটা স্মরণ করতে চাই। আমি যখন কলকাতায় এলাম, সিপিএম বামফ্রন্ট সরকারে এলো। আমি যেদিন রিটায়ার করলাম সেদিন বামফ্রন্ট সরকার চলে গেল, মানে 11 সাল। আমি কিন্তু এসএসসি চেয়ারম্যান ছিলাম। আমি একটা সিএজি অডিট করিয়েছিলাম। সেই অডিটটা যথারীতি চেয়ারম্যান হিসাবে আমি সরকারে জমা দিয়েছিলাম। তারপর কিছু অ্যাকশন হয়েছে কিনা আমার জানা নাই। কাজেই সেখানে কি হয়েছিল সেগুলো আমার চেয়ে বেশি কেউ জানে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে সিপিএমের আমলে এই যে এসএসসি যখন হতো, কখনো প্যানেল প্রকাশ হয়েছিল? হয়নি। তখন কি হতো? যে চাকরি পেয়েছে সেই শুধু ফোনে জানতে পারতো। ভালো করে খোঁজ নিয়ে দেখবেন, তাহলে বুঝতে পারবেন। আর এই বামফ্রন্টের জামানা, আমি তো বললাম শুরু হয়েছিল আমার কেরিয়ারের শুরু থেকে শেষ পর্যন্ত। কাজে আমি জানি, আমি যাদবপুর ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমাকে 11খানা কেস করতে হয়েছিল ব্যক্তিগতভাবে। 11 জন অ্যাপয়েন্টমেন্টে ছিল 100, কিন্তু আমি পারিনি, অত পয়সা আমার ছিল না। কাজকে কলতানবাবু, আজকে আপনারা যে শুরুটা করে গেছেন, ঠিক আমি যত দূর দেখি বর্তমান রাজ্য সরকার খাপে খাপে সেইভাবেই এগোচ্ছে। কিন্তু মিত্রি একদর করে দিয়ে বিজেপিকে সুবিধা করে না করছি না, না করছি না, আমি করছি না। আবার আমরা যেটা শুরু করে গেছিলাম, তাহলে কোন মন্ত্রী কোন নেতা কি দুর্নীতি করেছিল এটা আপনাকে বলতে হবে। সেইটাই তো যেটা এই সরকার করেছে, সেইটাই তো বলার চেষ্টা করছি, সেইটাই বলার। এক লাইনে শেষ হয়ে যায় না, আপনি কেন বলছেন? স্যারকে বলতে দিন। ভরসা পাচ্ছেন না, স্যারকে ভরসা পাচ্ছেন না। আমি বললেন না, এটা মিথ্যে কথা বলেননি, মিথ্যে কথা বলছেন, ওটা বলেননি উনি, বলেননি, ওটা আপনি বলেছেন। তফাৎ আছে। হ্যাঁ, তফাৎ। ট্রানজ্যাকশনাল যে বিজনেসটা ছিল বামের আমলে, সেটা আপনিও জানেন, আমিও জানি, না আমি জানি না, আপনি বলুন। আমি জানি বলে দাগিয়ে দেবেন। আমি জানি, আপনি বলুন। হ্যাঁ, তখন কলেজ সার্ভিস কমিশন
ইউনিভার্সিটি সিলেকশন, স্কুল সার্ভিস কমিশন কি হতো আপনি যদি না জেনে থাকেন আপনাদের কলিগদের জিজ্ঞেস করুন। আমার কলিগদের জিজ্ঞেস করতে হবে না স্যার, আপনি যে সময় ছিলেন সেই সময় যে এখন তৃণমূলের কথা বলছি, তৃণমূলের সাপোর্ট হচ্ছে তো কোনো অসুবিধা নেই। আমি বলছি তাহলে সেই বিষয়ে আপনি যে মামলাগুলো করেছিলেন সাপোর্ট করছি না, না আমি বলছি যে সেই সময় যে মামলাগুলো হয়েছিল তাদের পদ্ধতিটা বেড়েছে, কোয়ান্টামটা বেড়ে গেছে। না কোয়ান্টামের কথা বলিনি আমি, বলছি কোয়ান্টামটাই বলছি। এই যে প্রসন্ন রায়ের মতো লোকেরা, এই পার্থ চ্যাটার্জির মতো লোকেরা, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক ব্যানার্জি, যার যার নাম আসছে, এইটা 2011 আগে কার কার নাম আসা উচিত ছিল, কোন ঘটনায় আপনি মামলা করেছিলেন, কি ঘটনা হয়েছিল, আমি সেইটা খালি জানতে চাইছি। না হলে ওরা শুরু করেছিল এরা শিক্ষামন্ত্রী গেছে, এইটা এরা বলতে চাইছে মানে স্যারকে আর কেউ বলতে দিচ্ছে না, সবাই নিজের মতো বলতে দিয়ে আমি আপনারটা শুনছি, উনি বলতে দিচ্ছেন না। আমি আমার সময় একদম আপনারটা শুনবো, ছোট করে তৃণমূল আপনার ইয়েতে আসছে, বিজেপি আসছে, কিন্তু শুনতে পাচ্ছি না। নাম বলুন কোন নেতাদের, সিপিএম নাম বলুন, নাম বলুন। নীতিগুলো এত সুচতুরভাবে করতো, ধরা পড়ার কোনো চান্স নেই। এখন আর নাম বলতে পারছেন না, ফলে এখন চতুর্মধ্যে নাম বলতে হবে, নাম বলছি, নামগুলো চাই। সিপিআইএম বিরোধীদের তৃণমূল বিজেপি কি সুন্দর এক হয়ে যায়, এই যে সুন্দর সেটিং। আচ্ছা ফিরদৌস শামীম হাত তুলছেন, 30 সেকেন্ড ফিরদৌস শামীমকে দিচ্ছি অনলাইনে। ফিরদৌস শামীম, দেখুন আমি চিত্তরঞ্জন বাবু বাকিদের সাউন্ড কম, একটু শুনে না ফলতান। হ্যাঁ বলছি যে এখনো চিত্তরঞ্জন বাবু বলছিলেন না যে বামেদের আমলে এটা হয়েছে ওটা হয়েছে, আমি চিত্তরঞ্জন বাবুকে একটা কথা স্মরণ করিয়ে দিতে চাই। ইউপিএ 1 তৈরি হয়েছিল কমন মিনিমাম প্রোগ্রামের উপর ভিত্তি করে। সেই ইউপিএ 1 এর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আইন ছিল, সেটা হচ্ছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট। যদি সেই সময়ে স্ট্যাটুট নাও থেকে থাকতো, রাইট টু ইনফরমেশন আপনি অ্যাপ্লিকেশন করে আপনি পেতে পারতেন, যে করে এই এসএসসিতে আমরা দুর্নীতি আনার্ট করেছি। আপনি বলুন বামফ্রন্টের কোন নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, একটা মামলা দেখান। দ্বিতীয় হচ্ছে আপনি যদি বামফ্রন্টের একটা নেতা দুর্নীতি করতো, রাইট টু ইনফরমেশনের অ্যাপ্লিকেশন করে 2005 সালের পর থেকে যে কোনো অ্যানসার পেতে পারতেন। আমি উত্তরটা দিয়ে দিই, শুধু আরেকটা কথা ছোট করে দিতে চাই। আমি বলছি শুনুন, রাইট টু ইনফরমেশন একটা হয়েছিল 2009, আপনারা দেখুন 2007 সালে, অনেক আগে শুরু হয়েছিল, ইমপ্লিমেন্টেশনটা 9 সাথে। না বলছি আপনি বলছি শুনুন, এবং আপনারা যদি তখন ইউপিএ আমলে 2007 সালে নিউক্লিয়ার ডিল নিয়ে যদি আপনারা উইথড্র করার ফলে সরকারটা যখন পড়ে যাচ্ছিল, মুলায়ম সিং যাদব যদি সাপোর্ট না করতেন সরকারটা টিকতো না, তাহলে আরটিআই নিয়মটাও সামনে আসতো না। এতে ক্রেডিট আপনাদের যায় না, একবার আমি দ্রুত আচ্ছা ছোট করে ছোট করে। এটা ঠিক যে তখন তো আজকের মতন মিডিয়া সক্রিয় ছিল না, কিন্তু কলতানদের আমি কলতান আপনারা পরের দিন জবাব দেবেন যে এক্সাম্পল যে প্রশান্ত সুরের বিরুদ্ধে ছিল মাটি কেলেঙ্কারি, বেঙ্গল ল্যাম্প কেলেঙ্কারি, 1 মিনিট, ট্রাম কেলেঙ্কারি, চন্দন বসুর নামে কয়েকশো কোটি টাকার কেলেঙ্কারি তখনকার দিনেও ছিল। আমি বলছি বুদ্ধদেব বাবু এবং তার মেয়েরা বলেছিলেন চোরেদের মন্ত্রিসভায় পাওয়া যাবে না। আমি আপনাকে আমার দল বদলের কথা এসে গেল, আবার এই দল, আরে চুরি করার কথা হচ্ছে, দল বদলের নয়। আমি দ্রুত স্টুডিওর বাইরে যারা রাজনৈতিক বিশেষজ্ঞ রয়েছেন তারা কি বলছেন একবার শুনবো, এবং তারপর নেব ওপিনিয়ন পোল আমাদের। প্রত্যেকটার জন্যই আর কি তৃণমূলের অসীম একটা পরিশ্রম রয়েছে এই ধরনের শিল্পের জন্ম দিতে। তৃণমূলের তো একটাই নীতি, দুর্নীতি। পশ্চিমবঙ্গের সর্বনাশ হচ্ছে, গণতান্ত্রিক পদ্ধতিতে যদি এই দলটাকে শেষ না করা যায়, পশ্চিমবঙ্গ থেকে বিদায় না দেওয়া যায়, এরা সর্বনাশ করে দেবে সবার। শুধু হদিশই পাওয়া যাচ্ছে আর তারপর সব হাফিস হয়ে যাচ্ছে। আর সিবিআই ইডির যে গোল গোল ঘোড়া, ও তো ইঁদুর দৌড়, টম অ্যান্ড জেরি। তৃণমূলের দুর্নীতির দায়ে সময় যত যাচ্ছে কেন্দ্রের বিজেপি সরকারকেও নিতে হবে, তারা তৃণমূলকে আড়াল করছে। আর তদন্তের নামে বেছে বেছে তদন্ত করা, নিয়োগ দুর্নীতিতে প্রসন্ন রায় মিডলম্যান, যিনি জামিন পেয়ে আবার ভেতরে গিয়ে জেল কাটছেন, তার বাড়িতে বিজেপির নেতার কোটি টাকার প্রপার্টির দলিল পাওয়া গেল, বিজেপির নেতাকে তদন্তের আওতায় না আনা, এই পক্ষপাতমূলক তদন্ত তো আমরা চাইছি না। আমরা চাই নিরপেক্ষ তদন্ত হোক, দোষীরা চিহ্নিত হোক, শাস্তি পাক।
বাংলাতে যেখানে একের পর এক শিল্প পাত্তারি গুটিয়ে চলে যাচ্ছে, সেখানে কোন ফর্মুলাতে প্রসন্ন রায় এত কোটি টাকা কামিয়ে ফেললেন কৃষি থেকে এবং তার পাশাপাশি ব্যবসা থেকে? আমি প্রশ্ন করেছিলাম এই মুহূর্তে বাংলার মানুষকে, যারা ফেসবুক, ইউটিউব এবং এক্স হ্যান্ডেলে দেখছেন, প্রসন্নর পর এবার বড় মাথাদেরও পর্দা ফাঁস। 91% বলছেন হ্যাঁ, 9% বলছেন না। এটা ফেসবুকে। ইউটিউবে এই মুহূর্তে কে কত শতাংশ কোন দিকে ঝুঁকে রয়েছে? প্রসন্নর পর এবার বড় মাথাদের পর্দা ফাঁস। হ্যাঁ বলছেন 94%, না বলছেন 6% মানুষ। এর পাশাপাশি এই মুহূর্তে এক্স স্যান্ডেলে এই মুহূর্তে 75% বলছেন হ্যাঁ, 25% বলছেন না। প্রসন্নর পর এবার বড় মাথাদেরও পর্দা ফাঁস হবে। আমরাও জানি যে পর্দা ফাঁস হবে, হতেই হবে, কিন্তু কবে হবে, কত তাড়াতাড়ি হবে, তার তো জবাব বাংলার মানুষ চায়। একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন। অনির্বাণের অগ্নিবাণ আমি এখানেই শেষ করছি।